Hello students, welcome to my channel Learn Physics from Home. My name is Priyanka Sen আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি এমন একটা টপিক যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, সেটা নিট হোক বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হোক বা যেই মেন্স যেই অ্যাডভান্স যাই বলে থাকিস। নিটের প্রিভিয়াস ইয়ার ফলো করলেই তোরা বুঝতে পারবি প্রত্যেক বছর কিন্তু প্রায় একটা করে কোয়েশ্চেন কিন্তু নিটে এসছেই এই টপিক থেকে। আর যারা সবেমাত্র ক্লাস 11-এ উঠেছে তাদের জন্য বলছি, তোদের তো সিলেবাসের মধ্যেই চ্যাপ্টারটা আছে, তো আমি চেষ্টা করবো যাতে বোথ ক্লাস 11 অ্যান্ড নিট দুটোই ইকুয়ালি কভার করা যায়। তাহলে শুরু করা যাক। তো যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিস তারা খুব ভালো করেই জানিস ক্লাস 11-এর সিলেবাসে প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার বলে একটা ইউনিট আছে, যার আন্ডারে অনেকগুলো টপিকস আছে। সেগুলোকে যদি আমি কিছু সাব টপিক্সে ভেঙে নিই, তাহলে একটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড, মেকানিক্যাল প্রপার্টিস অফ ফ্লুইড, আর আরেকটা হচ্ছে থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিডের আন্ডারে পড়ছে ইলাস্টিসিটি না, যেটা নিয়ে আমরা এই ক্লাসে কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা বাকি দুটো সাব টপিক নিয়ে আলোচনা করব। তো যখনই ইলাস্টিসিটি টপিকটা আসছে তখনই আগে এটা বুঝতে হবে যে ইলাস্টিসিটি জিনিসটা কি, এটা কেন পড়বো। সেটা না বুঝলে গোটা টপিকটা পড়ে কোনো মানে দাঁড়ায় না। দেখ, আমি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছি। এরকম একটা বডি আমার কাছে আছে, মনে কর একটা রাবার ব্যান্ড, সেটাকে আমি দুদিক থেকে ফোর্স দিয়েছি, তাহলে কি ঘটেছে, বডিটা এরকম কম্প্রেস হয়ে গেছে। এখন যদি ফোর্সটা তুলে নিস, মানে তুই ধর চেপে ধরেছিলিস বডিটাকে, তারপর হাতটা ছেড়ে দিয়েছিস, তাহলে কি ঘটনা ঘটবে, বডিটা তার অরিজিনাল কনফিগারেশন ফেরত পাবে। যে প্রপার্টির জন্য কোনো একটা বডিকে কম্প্রেস করার পর যে মুহূর্তে ফোর্সটা সরিয়ে নেওয়া হলো সে তার অরিজিনাল কনফিগারেশন ফেরত পেল, সেই প্রপার্টিটাকেই বলে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো ইলাস্টিসিটি পড়তে গেলে বা স্থিতিস্থাপকতা পড়তে গেলে তিনটে জিনিস আসে। নাম্বার 1 স্ট্রেস, নাম্বার 2 স্ট্রেন, আর নাম্বার 3 হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। প্রথমে আমরা কথা বলবো স্ট্রেস নিয়ে। স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। মনে কর আমার কাছে এরকম একটা সাসপেনশন আছে, সেখানতে আমি একটা স্প্রিংকে ঝুলিয়ে দিয়েছি। স্প্রিংটার অরিজিনাল লেন্থ হচ্ছে এল। স্প্রিংটার সাথে যদি আমি একটা মাসকে কানেক্ট করি, তাহলে নিচের দিকে মাসটার ওজন ওয়েট এমজি কাজ করছে। তার ফলে কি ঘটবে, মাসটা স্প্রিংটার ইলংগেশন হবে। তার মানে যে মুহূর্তে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে বডিটার মধ্যে একটা স্ট্রেস ক্রিয়েট হলো। আর এই স্ট্রেসের ফলে যেটা হবে, বডিটার মধ্যে ডিফর্মেশন আসবে। তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। নেক্সট, স্ট্রেনটা কি জিনিস, এই যে স্ট্রেসটা বডির মধ্যে তৈরি হলো, একটা ফোর্স দেওয়ার ফলে বডির মধ্যে স্ট্রেস তৈরি হয়েছে, এর ফলে বডিটা ডিফর্ম হলো, এই ডিফর্মেশনটাকেই বলে স্ট্রেন। স্ট্রেন ইকুয়াল টু কি, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। মানে যদি এরকম হয়ে থাকে যে স্ট্রেসের জন্য বডির মধ্যে যে ডিফর্মেশনটা এসছে সেটা হচ্ছে লেন্থের জন্য, আগে লেন্থ ছিল ক্যাপিটাল এল, ডিফর্মেশনটায় কি ঘটেছে, লেন্থটা আগের থেকে স্মল এল বেড়ে গেছে, তাহলে যতটা চেঞ্জ হয়েছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটাই হবে স্ট্রেন। এইবারে কি হতে পারে, একটা বডির মধ্যে ডিফর্মেশন অনেক রকম ভাবে আসতে পারে। এখানে তো আমি লেন্থের কথা বললাম। যদি একটা ভলিউম থাকে, ভি ভলিউমের একটা স্ফিয়ার আছে, তাকে যদি চারিদিক থেকে প্রেসার দিস, তাহলে কি ঘটনা ঘটবে, স্ফিয়ারটা আগের থেকে ছোট হয়ে যাবে, আয়তনের পরিবর্তন আসবে, ভলিউমের চেঞ্জ আসবে, তাহলে সেখান থেকেও এক রকমের স্ট্রেন আসতে পারে। আবার কখনো কখনো হতে পারে আমি কোনো একটা বডির শেপ বদলে দিয়েছি, তাহলে সেখান থেকেও আরেক রকম স্ট্রেন আসতে পারে। তাহলে এই হচ্ছে তিন রকমের স্ট্রেন। প্রথমেরটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, যেটা লেন্থ থেকে আসছে। লেন্থের চেঞ্জ যদি স্মল এল হয় ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, সেখান থেকে আসবে লংগিটিউডিনাল স্ট্রেন। এবারে ভলিউমেট্রিক স্ট্রেনটা কি, মনে কর আমার কাছে একটা রাবারের বল আছে, আমি যদি রাবার বলটাকে হাতের মুঠোয় নিয়ে প্রেসার দিস, চারিদিক থেকে চাপ দিস, তাহলে কি হবে, রাবারের বলটা আয়তনে ছোট হয়ে যাবে। যতটা ভলিউমের পরিবর্তন আসলো ডিভাইডেড বাই ওর অরিজিনাল ভলিউম, সেটা মেজার করে ভলিউমেট্রিক স্ট্রেন। এবারে শিয়ারিং স্ট্রেনটা কি, ছবিটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে কর এই হচ্ছে কি একটা বক্স আছে, দেশলাইয়ের বাক্স সবাই দেখেছিস কিরকম হয়, এরকম একটা 3D শেপ হয়, আমি তো 3টা আঁকতে পারবো না। আমি যদি ট্যানজেনশিয়ালি একটা ফোর্স দিই, মানে আঙুল দিয়ে এরকম ঠেলছিস দেশলাইয়ের বাক্সটাকে, তাহলে কি ঘটনা ঘটবে, দেশলাই বাক্সটার না আয়তন বদলাবে না ভলিউম বদলাবে, দেশলাইয়ের বাক্সটা শুধু এরকম সরে যাবে। তাহলে এই যে যতটা সরলো, এটা যদি থিটা হয়, আর যতটা ডান দিকে সরে গেছে দেখ, সেটাকে যদি স্মল এল বলি, পারপেন্ডিকুলারটা যদি এল হয়, তাহলে আমি বলতে পারি তো tan theta will be
স্মল এল বাই ক্যাপিটাল এল। আমরা সবাই জানি যে থিটা যদি খুব স্মল হয় তাহলে আমি লিখতে পারি তো ট্যান থিটা ইজ নিয়ারলি ইকুয়াল টু থিটা। থিটা যখন খুব স্মল তখন আমরা বলতে পারি ট্যান থিটা সেটা হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু থিটা। তাহলে শিয়ারিং স্ট্রেনটা সেখান থেকেই আসে, থিটা ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এই স্মল এলটা কিন্তু লেন্থের চেঞ্জ নয়, এটা কতখানি সরে গেল সেটা, আর ক্যাপিটাল এলটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। তো এবার 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ইলাস্টিসিটি মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। সেটার জন্য আমাদের যেটা জানতে হবে দ্যাট ইজ হুকস ল। এবারে হুকস ল কি বলছে, স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবি। উইদিন ইলাস্টিক লিমিট, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। মনে কর তোর কাছে একটা রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ডটাকে আমি টানছি, টানতে টানতে তোরা কি দেখতে পাবি, রাবার ব্যান্ডটা লেন্থে বড় হয়ে গেল। কিন্তু যদি বারবার এই প্রসেসটা করা হয়, রাবার ব্যান্ডটাকে যদি বেশি বেশি করে বারবার টানা হয়, তাহলে রাবার ব্যান্ডটা একসময় ছিঁড়ে যাবে না? তাহলে কি দাঁড়ালো, রাবার ব্যান্ডটা স্ট্রেসটাকে আর সহ্য করতে পারছে না। তাহলে হুকস ল কখন অ্যাপ্লিকেবল হবে, যখন এই রাবার ব্যান্ডটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে। তাহলে উইদিন ইলাস্টিক লিমিট হুক বললেন স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে আমি যদি এই প্রপোর্শনাল সাইনটা তুলতে চাই তাহলে আমার একটা কনস্ট্যান্ট আনতে হবে, আর ইকুয়াল টু সাইন হয়ে গেল। এই কনস্ট্যান্টটা কি বলে, মডিউলাস অফ ইলাস্টিসিটি। ক্লিয়ার? এইবারে যদি আমরা ডাইমেনশন অফ ইলাস্টিসিটি অফ মডিউলাস বলি তাহলে কে ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। এবারে স্ট্রেসের জায়গায় লিখে দে ফোর্স বাই এরিয়া। স্ট্রেন আমরা কি বলেছিলাম, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। আমি যদি লেন্থ নিয়ে ভাবি তাহলে আমি স্মল এল বাই ক্যাপিটাল এল লিখতে পারি। এইবারে আমি ফোর্সের ডাইমেনশন আর নিচে এরিয়ার ডাইমেনশনটা বসিয়ে দিই। ফাইনালি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। দেখবি এই যে ডাইমেনশনটা আমরা পেলাম মডুলাস অফ ইলাস্টিসিটির, এটা কার কার সাথে সেম, এক তো প্রেশারের সাথে সেম, ঠিক আছে, আবার এটাই কিন্তু স্ট্রেসের সাথেও সেম। তাহলে এটা খুব সহজেই মনে রাখতে পারিস, ডাইমেনশন অফ মডুলাস অফ ইলাস্টিসিটি যা, প্রেশারেরও তাই, স্ট্রেসেরও তাই। ওকে, নেক্সট তাহলে ইউনিট কি হবে, সিম্পলি স্ট্রেস বাই স্ট্রেন। এবারে স্ট্রেস মানে তো ফোর্স বাই এরিয়া, তাই জন্য আমি লিখে দিয়েছি নিউটন বাই মিটার স্কোয়ার। যেহেতু নিচে স্ট্রেন আছে দুটোই সেম, তাই ডাইমেনশনটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এইবারে কি ধরনের স্ট্রেন হচ্ছে তার উপর ডিপেন্ড করেও কিন্তু মডিউলাস অফ ইলাস্টিসিটি 3 রকম হতে পারে। যেমন যদি আমি লঙ্গিটিউডিনাল স্ট্রেন বলতাম, ঠিক আছে, যদি আমরা বলি লঙ্গিটিউডিনাল স্ট্রেন হয়েছে মানে লেন্থটা চেঞ্জ, তাহলে যে মডিউলাস অফ ইলাস্টিসিটিটা আসে সেটাকে বলে ইয়াংস মডিউলাস। ইয়াংস মডিউলাস ফর্মুলাটা কি হবে, দেখ স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে স্ট্রেস মানে আমি লিখে দিয়েছি ফোর্স বাই এরিয়া, আর লেন্থের পরিবর্তন এসছে তাই জন্য স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমি যদি এই এলটাকে উপরে উঠে দিই তাহলে ইয়াংস মডিউলাসের ফর্মুলাটা দাঁড়ালো এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখনই ইলাস্টিসিটি থেকে কোয়েশ্চেন এসছে তখন কিন্তু ইয়াংস মডিউলাসটাই ফার্স্ট টার্গেট ওদের, তাই জন্য ইয়াংস মডিউলাসের ফর্মুলাটা মনে রাখবি। এই যে মডিউলাস অফ ইলাস্টিসিটি সেটা কোন ধরনের ম্যাটার বা পদার্থের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সলিড না গ্যাস না লিকুইড? আচ্ছা, যদি আমি গ্যাসের কথা বলি, গ্যাসের কি কোনো দৈর্ঘ্য থাকে, লেন্থ থাকে? তাহলে গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল নয়। লিকুইডের কোনো লেন্থ থাকে? তাহলে লিকুইডের জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে ইয়াংস মডিউলাস ওনলি ভ্যালিড ফর সলিডস। নাম্বার 2 ইজ বাল্ক মডিউলাস। সেটা কার উপর ডিপেন্ড করছে, যদি কোনো একটা পদার্থের মেটেরিয়ালের ভলিউমের চেঞ্জ আসে, ভলিউমেট্রিক স্ট্রেন থেকে যেটা আসে সেটাই বাল্ক মডিউলাস। এগেইন দেখ ছবিটা দেখে বুঝতে পারবি, ভলিউমটা আগে ছিল এই যে ডটেড লাইন দিয়ে যেটা ছিল সেটা ভলিউম, বাইরে দিয়ে প্রেশার দেওয়া হয়েছে। প্রেশার মানেই তো ফোর্স পার এরিয়া, তাই না, সেটাই তো স্ট্রেস। তাহলে স্ট্রেস দেওয়া যা প্রেশার দেওয়া তাই, তাহলে কি হচ্ছে দেখ ভলিউমটা আগে থেকে কমে গেছে। যদি ভলিউমের চেঞ্জ আসে ডেল্টা ভি, তাহলে আমি স্ট্রেনটাকে তো লিখতে পারবো ডেল্টা ভি বাই ক্যাপিটাল ভি, ঠিক আছে। আর আমি দেখ এখানে ডিনোট করেছি ডেল্টা ভি না লিখে স্মল ভি, তাহলে স্মল ভি বাই অরিজিনাল ভলিউম, তাহলে এটা হয়ে গেল বাল্ক মডিউলাস। এইবারে আবার যদি আমি জিজ্ঞাসা করি যে বাল্ক মডিউলাসটা কোন কোন ম্যাটারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কি হচ্ছে দেখ সলিডের ক্ষেত্রে, মনে কর একটা লোহার টুকরো, তাকে যদি তুই ডিফর্ম করতে চাস তো কিন্তু প্রচুর অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে, আর তাতেও যতটা ডিফর্ম আসবে সেটা খুবই কম। তাহলে আমি বলতে পারি সলিডের ক্ষেত্রে ভলিউমের পরিবর্তনটা প্রায় হতেই চায় না, ভি হচ্ছে টেন্স টু 0। তাহলে ফর্মুলাটা থেকে বুঝতে পারছিস বি হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই ভলিউমের চেঞ্জ। তাহলে যদি ভলিউমের চেঞ্জ নেগলিজিবল হয় তাহলে বাল্ক মডিউলাসটা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। সেম কেস ফর লিকুইড,
লিকুইডের ক্ষেত্রেও কিন্তু ভলিউমের চেঞ্জটা খুব কম হয়, তাই জন্য তাদের ক্ষেত্রেও বাল্ক মডিউলাসটা ইনফিনিটির কাছাকাছি চলে যায়। তো ইনফিনিটি তুমি বলতে পারবো না, বলবো যে ভেরি হাই। সলিড আর লিকুইডের ক্ষেত্রে বাল্ক মডিউলাসের ভ্যালুটা খুব বেশি হয়ে যায়। বাট ইন কেস অফ গ্যাস, গ্যাসের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? মনে কর একটা কন্টেনারের মধ্যে গ্যাস রাখা আছে, আমি যদি পিস্টনটা দিয়ে চাপ দিই নিচের দিকে, এরকম একটা পিস্টন আছে, এই হচ্ছে গ্যাসের কন্টেনার, এই হচ্ছে পিস্টন, পিস্টনটাকে দিকে যদি চাপ দিই তাহলে ভলিউমটা কিন্তু খুব বেশি পরিমাণ বদলে যাবে গ্যাসের ক্ষেত্রে, রাইট? তাহলে কি হচ্ছে, ভলিউমের চেঞ্জটা খুব বেশি, তাহলে আমি বলতে পারবো তো যে মডুলাস অফ ইলাস্টিসিটিটা খুব লো হবে, ভেরি লো। তাহলে এই হচ্ছে ডিফারেন্স। 3 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে শেপের চেঞ্জের জন্য। শেপের যদি ডিফরমেশন আসে তাহলে যে মডুলাস অফ ইলাস্টিসিটি হয় সেটাকে বলে মডুলাস অফ রিজিডিটি। নেক্সট যেটা আসে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, পয়সনস রেশিও। সেটা যদি কি আমি একটু বোঝাই ব্রিফলি, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু পয়সন রেশিও থেকেও এসেছে। পয়সন রেশিওটা কি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা কর। মনে কর আমার কাছে একটা রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ডটার একটা লেন্থ আছে, রাবার ব্যান্ডটা বেশ মোটা, তার একটা রেডিয়াসও আছে। এইবারে আমি যদি রাবার ব্যান্ডটাকে টানি তাহলে রাবার ব্যান্ডটা আগের থেকে লম্বায় বেড়ে যাবে, মনে কর আগের থেকে লম্বায় বেড়ে গেছে। লেন্থ যদি ইনক্রিজ হয় তাহলে রেডিয়াসটা আগের থেকে কমে যাবে না? তো ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, দ্যাট ইজ কল্ড পয়সনস রেশিও ডিনোটেড বাই সিগমা। তো আমি যদি বলি আগে লেন্থ ছিল ক্যাপিটাল এল, লেন্থের চেঞ্জ এসছে স্মল এল, তাহলে আমি লঙ্গিটিউডিনাল স্ট্রেনটাকে লিখতে পারবো স্মল এল বাই ক্যাপিটাল এল। বাট হোয়াট অ্যাবাউট ল্যাটারাল স্ট্রেন? আগে রেডিয়াস ছিল ক্যাপিটাল আর, রেডিয়াসটা চেঞ্জ হয়ে গেল স্মল আর, তাহলে এটা হয়ে যাবে পার্শ্বীয় বিকৃতি বা ল্যাটারাল স্ট্রেন। এইবারে দেখ যদি লেন্থটা বেড়ে যায় তাহলে রাবার ব্যান্ডটা রোগা হয়ে যাবে না? তাই জন্য এখানে একটা নেগেটিভ সাইন অ্যাড করা হয়েছে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে সিগমার ডাইমেনশন কি। যেহেতু সিগমা ইকুয়াল টু স্ট্রেন বাই স্ট্রেন, ওপরে ছিল ল্যাটারাল স্ট্রেন, নিচে হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাহলে এটা ডাইমেনশনলেস, তো ডাইমেনশন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিগমার ভ্যালু থিওরিটিক্যালি কত, প্র্যাকটিক্যালি কত? থিওরিটিক্যালি সিগমার ভ্যালু হওয়া উচিত -1/2 থেকে +1/2, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে সেটা 0 থেকে +1/2 হয়। এইবারে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে অনেকগুলো টাইপ অফ মডুলাস অফ ইলাস্টিসিটির নাম জানলাম, সেগুলোর মধ্যে সম্পর্কটা কি। ফার্স্ট নাম্বার 1 দেখাচ্ছে 1/b = k। বাল্ক মডিউলাসের রেসিপ্রোকালটাকে একটা নতুন কনস্ট্যান্ট দিয়ে ডিনোট করা হয়, সেটাকে বলে কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। নেক্সট, রিজিডিটি মডিউলাস আর ইয়াংস মডিউলাসের মধ্যে একটা সম্পর্ক আছে, যেহেতু দুটোই শুধুমাত্র সলিডের জন্য ভ্যালিড। রিজিডিটি মডিউলাস শেপ আমি শুধুমাত্র সলিডেরই বদলাতে পারি, ইয়াংস মডিউলাস লেন্থ আমি শুধুমাত্র সলিডেরই চেঞ্জ করতে পারি, তাই জন্য আসলো g = y/3। 3 নাম্বার দেখ, ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস আর রিজিডিটি মডিউলাসের মধ্যে কি সম্পর্ক, মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা ফর্মুলা। তারপরেটা হচ্ছে ইয়াংস মডিউলাস, বাল্ক মডিউলাস আর সিগমার মধ্যে কি সম্পর্ক। আর লাস্ট নাম্বার 5, ইয়াং মডিউলাস, রিজিডিটি মডিউলাস আর সিগমার মধ্যে কি সম্পর্ক। এই ফর্মুলাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে, তাই জন্য এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। নেক্সট যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন আ স্ট্রেচড ওয়্যার। যখনই আমি বলছি যে আমি একটা স্প্রিং ছিল, তার লেন্থ ছিল এল, আমি যখনই স্প্রিংটার নিচে একটা মাস ঝোলালাম তখন তার স্প্রিংটা ইলংগেশন হয়ে গেছে। যদি সেটা স্মল এল হয় তাহলে যে মুহূর্তে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম তাহলে একটা ওয়ার্ক ডান হলো, তাহলে ওয়ার্ক ডানটা সবসময় পোটেনশিয়াল এনার্জি হিসাবে তার মধ্যে স্টোর থাকবে। তাহলে সেই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা কি বলছে, U = ½ * স্ট্রেস * স্ট্রেন * ভলিউম। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম কত হবে, তাহলে সিম্পলি আমি ইউ কে ভলিউম দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি পাচ্ছি u = ½ * স্ট্রেস * স্ট্রেন। এই কনসেপ্টটা থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে। পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, সেটাকে অনেক সময় বলা যায় এনার্জি ডেন্সিটি, ইলাস্টিক এনার্জি ডেন্সিটি। তাহলে কি দাঁড়ালো, সেটা হচ্ছে ½ * স্ট্রেস * স্ট্রেন। এবার মনে কর তোর কাছে একটা রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ডটাকে যদি আমি টানি তাহলে রাবার ব্যান্ডটার লেন্থটা বাড়বে, কিন্তু যদি ওর ওপর বেশি ফোর্স দিই তাহলে রাবার ব্যান্ডটা ছিঁড়ে যাবে সেই চাপটা সহ্য করতে না পেরে। তাহলে যে ফোর্সটার জন্য রাবার ব্যান্ডটা ছিলে গেল সেটাকে আমি বলছি ব্রেকিং ফোর্স।
এখানে কিন্তু আমাদের ইলাস্টিসিটি কনসেপ্টটা শেষ হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা গেছে ইলাস্টিসিটিতে স্প্রিং এর কনসেপ্টটা জুড়ে দিয়েছে। তো স্প্রিংটা তাই আমি একটু ব্রিফলি বলার চেষ্টা করব। তাহলে আমি বলতে পারি স্প্রিং এর ক্ষেত্রে একটা হুকস ল আছে, বলছে যদি স্প্রিংটার মনে কর অরিজিনাল লেন্থ ছিল এল, ক্যাপিটাল এল, এবারে তার নিচে আমি ফোর্স দিয়েছি, তাহলে স্প্রিংটার ইলংগেশন হলো, যদি এক্স হয় স্প্রিংটার ইলংগেশন, তাহলে ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স, যতটা ফোর্স দিয়ে আমি টানছি সেটাকে, তাহলে এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে এই ঘটনাটা ঘটানোর ফলে স্প্রিং এর মধ্যে কতটা এনার্জি স্টোর হলো, সেই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা কি, ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তার থেকেও প্রচণ্ড ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, সেটাকে যদি আমি এন খানা ইকুয়াল পার্টে ভাঙি, এরম একটা স্প্রিং ছিল যার স্প্রিং কনস্ট্যান্ট কে, এন খানা ইকুয়াল পার্টে ভাঙা হয়েছে, তাহলে এক একটা ছোট ছোট পার্টের স্প্রিং কনস্ট্যান্ট কে প্রাইম যদি সেটাকে বলি, সেটাই করতে হবে এন ইন্টু কে। এইখানেই আমি ইলাস্টিসিটির পুরো টপিকটা শেষ করছি। আমার মনে হয় আমি তোদের বোঝাতে পেরেছি। যদি কোনো কারণে কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাস। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করিস, আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, আর বন্ধুদের সাথে শেয়ার করিস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।